হ্যাঁ আছে। শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীরা তোমরা বাসায় অবস্থান করছো। বাসায় থাকবে, সুস্থ থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনা কিছুটা ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীদের পড়াশোনার কিছুটা সুবিধা করার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত অনলাইন পাঠ শুরু হয়েছে গতকাল থেকে। জেলা প্রশাসন এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রথমে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, ওয়ালডে ছাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রাম। আমার স্কুলের পক্ষ থেকে এবং আমার প্রধান শিক্ষকের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের পাঠদান করার চেষ্টা করব। আজ আমি তোমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়, যার পাঠ শিরোনাম হচ্ছে দেখতে হলে আরো চাই, এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায়ের শিরোনামটা একটু খেয়াল করো, দেখতে হলে আলো চাই, দেখা। প্রথমে আসি, দেখা বলতে আমরা কিভাবে কোনো বস্তু দেখি। কোনো বস্তু থেকে যখন আলোকরশ্মি এসে আমাদের চোখে পড়ে তখনই আমরা ওই বস্তুটি দেখতে পাই। আর আলো হচ্ছে সেই নিমিত্ত যার মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই। অর্থাৎ আমরা দেখতে হলে অবশ্যই আলো লাগবে। আমরা এই অংশটুকু আমরা পাঠে যাব। পাঠ শেষে আমরা দর্পণের ব্যবহার জানতে পারবো, আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো, দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারবো, লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো। তোমাদের বইয়ের পাঠের প্রথম অংশটুকু হচ্ছে দর্পণের ব্যবহার। দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণের ব্যবহার আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, বিভিন্ন কাজে দর্পণের ব্যবহার হয়। তার ভিতরে তোমাদের পাঠে খুবই প্রয়োজনীয় দুইটি ব্যবহার, নিরাপদ ড্রাইভিং এবং হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাক্যে দর্পণের যে ব্যবহার, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে ড্রাইভিং সিটে একজন বসে আছে, সামনে একটি গ্লাস আছে। একটু খেয়াল করো, এই যে অংশটুকু সেটা হচ্ছে সামনে একটি আয়না আছে এবং ড্রাইভারের দুই পাশে দুটি আয়না আছে। সেই আয়না দুটোকে আমরা সাইড ভিউ মিরর বলি এবং সামনেটিকে যেটা আছে সেটা হচ্ছে রিয়ার ভিউ মিরর বলি। আমরা নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ভূমিকাটা কি সেটা একটু পড়ি। নিখুঁত এবং নিরাপদ গাড়ি চালাতে হলে চালককে শুধুমাত্র গাড়ির সামনে কি আছে তা দেখলেই চলে না, বরং গাড়ির পিছনে কি আছে এই ব্যাপারেও সজাগ থাকতে হয়। এ উদ্দেশ্যে গাড়ির জন্য দর্পণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গ। এজন্য গাড়ি চালককে গাড়িতে ওঠার পরপরই দর্পণগুলোকে ঠিক মতো উপযোজন করতে হয়। এছাড়া যে গ্লাসগুলো থাকবে বা যে আয়নাগুলো দর্পণগুলো থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে আশেপাশে
বিষয়গুলোকে ঠিকভাবে দেখা যাবে না, প্রতিবিম্বটা ঠিকভাবে দেখা যাবে না। ঠিক আছে, আমরা একটু দেখি পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। আমরা জানি যে পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা হয়, অনেক সময় এমন অবস্থা হয় যেন সেটা 90 ডিগ্রি করে বাঁক নিতে হয়, যেমন অনেক সময় গাড়িকে 90 ডিগ্রি করে বাঁক নিতে হয়। এই বাঁক নেবার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা গাড়ির চালক পরস্পরকে দেখতে পান না, এছাড়া বাঁকের অপর পাশে কি আছে তা আদৌ তারা জানেন না। এই জন্য বিপজ্জনক বাঁকে একটি বৃহৎ আকৃতির সমতল দর্পণ 45 ডিগ্রি কোণে বসানো থাকে। একটু খেয়াল করো, আমি আগের স্লাইডটাতে একটু আসি। এখানে দেখো যে ছবিটি আছে, একটু খেয়াল করো, আমরা একটু দেখি। যদি রাস্তাটা এমন থাকে যে গাড়ি পাশে আসছে, যে এখানে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পরে সোজা এই পাশে যাবে, অর্থাৎ সে এখান থেকে দেখতে পাবে। অর্থাৎ এই চিত্রটা একটু খেয়াল করো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছো তোমরা? জি স্যার ভালো। তুমি আপাতত তোমার কোনো প্রশ্ন থাকলে হাত তুলে রাখবে, আমি প্রশ্নের উত্তর দিব। এরপরে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা অষ্টম শ্রেণীতে আলো পড়েছিলে, সেখানে আলোর প্রতিসরণ বিষয়টা পড়েছিলে, চিত্রটা দেখে নিশ্চয়ই মনে করতে পারছো। তো আমরা ছবিটার আবার পরবর্তীতে আসব, আগে আলোর প্রতিসরণ কাকে বলে সেটা একটু মনে করতে চেষ্টা করি। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশকালে আলোক রশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। আমরা একটু আগে ছবিতে আসি। এখানে এবি আলোক রশ্মিটা তির্যকভাবে প্রবেশ করছে, করার পরে এটা যদি সোজা পথে যেত তাহলে এই পথে যেত, কিন্তু সে বাতাস থেকে যখন পানিতে প্রবেশ করে তখন সে আলোক রশ্মিটা গতিপথ পরিবর্তন করে বিসি পথে চলে আসে। সেই ক্ষেত্রে আলোর দিক পরিবর্তন করে। আর আলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আলো স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমে সরল পথে চলে, কিন্তু আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন তার দিক পরিবর্তন হবে, এবং আলোর এই দিক পরিবর্তন ঘটনাই হচ্ছে আলোর প্রতিসরণ। পরবর্তীতে আমরা দেখো আলোর প্রতিসরণের উপর দুটি সূত্র আছে, সূত্রগুলো একটু খেয়াল করো, এটা ক্লাস 8-এও ছিল, তারপর আমি আবার একটু ব্যাখ্যা করছি। যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে, এটি হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। 1620 সালে হল্যান্ডের বিজ্ঞানী স্নেল সর্বপ্রথম এই সূত্র প্রকাশ করেন, তাই এই সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। একটু খেয়াল করো, প্রথম সূত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, এখানে 4টি রাশি আছে। এই 4টি রাশি সম্পর্কে একটু বলার জন্য আমি একটু আগের ছবিতে আসি। অর্থাৎ যে রশ্মিটা বাতাস থেকে তির্যকভাবে পানিতে প্রবেশ করে, অর্থাৎ খেয়াল করো এই এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এবি যে রশ্মিটা
সেই রশ্মিটা হচ্ছে তোমার আপতিত রশ্মি, এবং এই পাশে যে বি বিন্দুটা আছে, বি বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। বি বিন্দুতে যে লম্বটা অঙ্কন করা হয়েছে অর্থাৎ এন এন প্রাইম, সেটি হচ্ছে অভিলম্ব। এবং আপতিত রশ্মি এই যে এ ও এ বি অবিলম্বের সাথে যে কোণটি উৎপন্ন করেছে সেটাকে আমরা আপতন কোণ বলি, একে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং বিসি রশ্মিটি হচ্ছে প্রতিসরিত রশ্মি। বিসি রশ্মিটি অবিলম্বের সাথে যে কোণটি উৎপন্ন করেছে সেই কোণটাকে আমরা প্রতিসরণ কোণ বলি। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আলোক রশ্মি যখন বাতাস থেকে পানিতে প্রবেশ করে অর্থাৎ হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আপতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হবে, অর্থাৎ আই আর এর চেয়ে বড় হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী পাঠে যাচ্ছি। তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। জি স্যার। দেখতে পাচ্ছ? তুমি কেমন আছো? আমরা একটু দেখি যে আসলে আগের যে দুইটা ছবি দেখেছি সেই ছবি দুটো কি। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়, তবে কোয়ার্টজ ও প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে। লেন্স সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স এবং অপরটি হচ্ছে অবতল বা অপসারী লেন্স। উত্তল লেন্স কাকে বলে? উত্তল বা অভিসারী লেন্সে আলোক রশ্মি অভিসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ কিছু সমান্তরাল রশ্মিগুলো প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়। এবং অবতল বা অপসারী লেন্সে আলোক রশ্মি অপসারী অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয় বলে মনে হয়। তোমরা একটু আগের ছবিটা দেখো। অর্থাৎ এখানে ক চিত্রটি হচ্ছে উত্তল লেন্স এবং খ চিত্রটি হচ্ছে অবতল লেন্স। তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা একটু পরবর্তী পাঠে যাচ্ছি। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, চোখের অভ্যন্তরীণ গঠন। অষ্টম শ্রেণীতে চোখের অভ্যন্তরীণ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা ছিল, তারপরও আমি আবার চোখের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে সামান্য আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে রেটিনা, এই অংশটুকু হচ্ছে মাংসপেশি, এই যে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে সেটাকে শ্বেতমণ্ডল বলে, এই অংশটুকু হচ্ছে আইরিশ, এই অংশটুকু হচ্ছে কর্নিয়া, এবং এই যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিউপিল। আর এই সম্পূর্ণ অংশটা একটা লেন্সের মতো, উত্তল লেন্সের মতো, সেটা হচ্ছে লেন্স, এবং এটা হচ্ছে স্নায়ু। এবং তার যে গঠন বর্ণনাটা আমরা একটু পড়ি। চোখের ক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করছি। চোখের উপাদানগুলোর মধ্যে রয়েছে রেটিনা, চোখের লেন্স, সেকিউর হিউমার ও ভিট্রিয়াস হিউমার ও কর্নিয়া। চোখের লেন্সটি একটি উত্তল লেন্সের মতো কাজ করে। উত্তল বা অভিসারী লেন্স সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে। ক্যামেরায় ছবি তোলার জন্য এভাবে প্রতিবিম্ব তৈরি করা হয়। যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলোক রশ্মি এই লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সঙ্গে সংযুক্ত আলোক সংবেদী ক্ষুদ্র ক্ষুদ্র
কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। স্নায়ু এই বিদ্যুৎ বা তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটি যেরকম থাকে সেরকমই দেখি। চোখের ভেতরে আলোর পরিমাণ বাড়ানো কিংবা কমানোর জন্য রয়েছে আইরিস। তোমরা যারা আগে কখনো লক্ষ্য করোনি তারা চোখের উপর টর্চ লাইটের আলো ফেলে দেখতে পারো আইরিসটি কি চমৎকারভাবে সংকুচিত হয়ে পিউপিলকে ছোট করে ফেলে। তোমরা বর্ণনাটা পড়ার পরে চিত্রটা আরেকবার একটু দেখো। অর্থাৎ এই যে অংশটুকু এটা উত্তল লেন্স হিসেবে কাজ করছে। এই যে সাইকেল চালানো যে বালকটিকে দেখতে পাচ্ছ তার ছবিটা রেটিনার উপর পড়ছে, পড়ে তার বিম্বটা তৈরি হচ্ছে তোমার রেটিনার উপর। এই যে এই অংশ তার বিম্বটা তৈরি হচ্ছে। আবার একটু খেয়াল করো, অর্থাৎ এই যে সাইকেল চালানো যে বালকটি আছে তার রশ্মিটুকু এসে উত্তল লেন্সে পড়ার পরে সেটা আপতিত হলো, আপতিত হওয়ার পরে প্রতিসরণের পর রেটিনার উপর বিম্বটা তৈরি হচ্ছে। এরপরে আমরা হ্যালো হ্যালো, কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো। আবিরকে দেখতে পাচ্ছে। আচ্ছা, আমরা এখন লেন্সের ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তো একটু বলে নিই যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছে, সেটা তোমরা জানো যে উত্তল লেন্সের অভিসারী হয় বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। আমি আবার একটু বলছি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে এবং অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। সাধারণত লেন্সের ক্ষমতা বের করার জন্য একটা গাণিতিক সমীকরণ ব্যবহার করা হয়। লেন্সের ক্ষমতা সমান সমান 1 কে ফোকাস দূরত্ব, যেটাকে বিটারে পরিণত করে ভাগ করতে হবে, তখন আমরা লেন্সের ক্ষমতা পাই। লেন্সের যে ডায়াপ্টার এবং এর এসআই একক হচ্ছে তোমার রেডিয়ান পার মিটার। লেন্সের ক্ষমতাটা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে। ধনাত্মকের ক্ষেত্রে অর্থাৎ যদি সেটা প্লাস হয় সেটা বুঝতে হবে, বা ধনাত্মক ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে সাধারণত লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় এবং অবতল লেন্সের ক্ষেত্রে যেমন আমি যদি বলি যে লেন্সের ক্ষমতা প্লাস 1D, এটা বুঝবো আলোককেন্দ্র থেকে 1 মিটার অর্থাৎ 1/1 বা 1 মিটার বা 100 সেন্টিমিটার দূরে তোমার প্লাস মাইনাস 2D বলতে আমরা কি বুঝবো, সেটা ক্ষেত্রে আমরা প্রথমে বুঝবো সেটা হচ্ছে অবতল লেন্স, এবং সেটা হচ্ছে 1/2 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুকে অপসারিত করছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, লেন্সের ক্ষমতা, এটা নিয়ে তোমাদের পরীক্ষাতে। আমরা পরবর্তীতে আরেকটি পাঠে যাব, সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। স্বাভাবিক চোখ, আমাদের যে চোখ, স্বাভাবিক চোখের দ্রুততম দৃষ্টিটা অসীম পর্যন্ত বিস্তৃত।
কিন্তু নিকট বস্তুকে চোখের সামনে আনতে আনতে আমরা কতটুকু দূরত্ব পর্যন্ত সেটাকে খালি চোখে মানে বিনা ক্লেশে বা হচ্ছে বিনা পরিশ্রমে বা বিনা অসুবিধায় দেখতে পারবো, সেটাই হচ্ছে তার স্পষ্ট দর্শন নিকটতম দূরত্ব। আমি একটু পড়ছি এখানে কি লেখা আছে। চোখের সবচেয়ে কাছের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে, এবং চোখ থেকে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ধরে নেওয়া হয়। এই দূরত্বটা বয়সের সাথে সাথে পরিবর্তন হতে পারে, এবং শিশুদের ক্ষেত্রে সেটা 5 সেন্টিমিটার পর্যন্ত হয়, 5 সেন্টিমিটার, এবং স্বাভাবিক বয়স্ক লোকের জন্য সেটা 25 সেন্টিমিটার। বুঝতে পারছো? আমরা একটু পরবর্তীতে আমরা এরপরে বাড়ির কাজে যাব। তোমরা যে পাঠগুলো আমরা পড়েছি এতক্ষণ, যেমন দর্পণের দুইটি ব্যবহার কি সেটা শিখে আসবে, আলোর প্রতিসরণ কাকে বলে সেটি শিখবে, আলোর প্রতিসরণের নিয়মগুলো শিখবে, উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে তুলনা করা শিখবে। এছাড়া আজকের পাঠ পর্যন্ত যে পড়াটুকু হলো, সম্পূর্ণ অংশটুকু পাঠ্য বইয়ে খুব ঠান্ডা মাথায় রিডিং করবে। যদি কোনো পাঠের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে মেসেজ এবং পরবর্তী ক্লাসে সেটা আমাকে জানাতে পারবে। এছাড়া আমরা আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ দুইটা টপিকস হচ্ছে চোখের ত্রুটি এবং তার কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করা হবে, এবং চোখের বিশ্রাম সেটা নিয়ে আলোচনা করা হবে। আমরা আশা করব সেই পাঠে তোমরা থাকবে। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে করোনাকালীন এই সময়ে তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোনো কারণে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, হাঁচিকা বা টিস্যু ব্যবহার করবে। বাসায় থেকে 30 মিনিট পর পর বা 20 সেকেন্ড যাবত হাত ধুবে। জ্বর বা অন্যান্য কোনো উপসর্গ যদি তোমাদের থাকে তাহলে নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করবে। এটাকে ভয় পেলে চলবে না, আমরা সাবধানে থাকব, এবং আমরা করোনাকালীন দুর্যোগটা আশা করি আমরা কেটে যাবে। তোমাদেরকে আসলে আমরা ক্লাস রুমে সামনাসামনি ক্লাস করতে অভ্যস্ত। তোমাদের সাথে বিদ্যালয়ে আঙ্গিনায় হইচই এবং হইচইয়ের মাঝে দেখতে পাবো আশা করছি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।